নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারো। আর মধুবন্তীর সঙ্গে আরো বারোয় আমি রয়েছি স্বর্ণালী। শুরুতেই স্বর্ণালী, যে খবরে নজর রাখবো বোলপুরের খবর, যেখানে ভোট মিটতেই ফের অশান্ত পরিস্থিতি। বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠল। একেবারেই মধুবন্তী, এবং শুধুমাত্র তাই নয়, যেমনটা জানা যাচ্ছে বোলপুরের জিলিপিতলার ঘটনা এটি। ঘটনাস্থলে ইতিমধ্যেই বোলপুর থানার পুলিশ পৌঁছেছে এবং বলা হচ্ছে যেমনটা যে মিথ্যে ঘটনা, তৃণমূলের সঙ্গে এই ঘটনার কোনো যোগই নেই, এমনটাই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। পোলিং এজেন্টের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার মতো অভিযোগ, এবং এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আগুন লাগানোর অভিযোগ বোলপুরের জিলিপিতলার ঘটনা এটি। ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ রয়েছে। যদিও তুমি যেমনটা বলছিলে যে মিথ্যে ঘটনা, তৃণমূলের সঙ্গে কোনো যোগ নেই, এমনটাই দাবি করা হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ করা হচ্ছে? দেখো, ঘটনা যেটি ঘটেছে বীরভূমের বোলপুর পৌরসভা 15 নম্বর ওয়ার্ড জিলিপিতলা সংলগ্ন অঞ্চল। সেখানেই শম্ভু নামে একজন বিজেপির পোলিং এজেন্ট, তাদের যেটা অভিযোগ যে তাদের বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা হয়েছে। দেখো, জানতে পারছি যেটা অভিযোগ, বিজেপির যারা স্থানীয় নেতৃত্ব রয়েছেন তারা বলছেন যে গতকাল রাত্রে বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে এসে, অর্থাৎ শম্ভুর বাড়িতে এসে তাকে হুমকি দিয়ে যায় যে বিজেপি করা চলবে না। খুব স্বাভাবিকভাবেই তারপরেই তার বাড়িতে নাকি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এমনটা অভিযোগ। দেখো, এদিন আমরা সকালে ঘটনাস্থলে পৌঁছতেই আমরা দেখি যে ওই বিজেপি পোলিং এজেন্টের যে বাড়ি, সেই বাড়ির রান্নাঘরের যে চালাঘর সেখানে পুরো ভস্মীভূত হয়ে গেছে। ঘটনাস্থলে খবর পর বোলপুর থানার পুলিশ গিয়ে পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। দেখো, এই বোলপুর লোকসভা কেন্দ্রের যেহেতু বোলপুরের ঘটনা, খুব স্বাভাবিকভাবেই আমরা বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহার সাথে কথা বলেছিলাম। তিনি যেটা বলছেন যে তাদের পোলিং এজেন্টকে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, চোখ রাঙাচ্ছে এবং তার বাড়িতে গিয়ে অগ্নিসংযোগ ঘটিয়েছে। ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে, প্রিয়া সাহা বলছেন যে রাজ্য সভাপতিকে জানানো হচ্ছে, জেলা সভাপতিকে অবগত করা হয়েছে, জেলা সভাপতি ঘটনাস্থল থেকে রওনা দিয়েছে এবং এই পুরো ঘটনা তৃণমূলের বিরুদ্ধে কিন্তু নিয়ে আসছে। দেখো, অবশ্যই 15 নম্বর ওয়ার্ডের ঘটনা বোলপুর পৌরসভার। সেই 15 নম্বর ওয়ার্ডের যিনি তৃণমূল কাউন্সিলর ওমর শেখ, তিনি বোলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যানও। তার সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তিনি যেটা বলছেন যে অভিযোগ বিজেপির তরফ থেকে নিয়ে আসা হচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, ভিত্তিহীন অভিযোগ। তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য, কলুষিত করার জন্য এ ধরনের অভিযোগ আনা হচ্ছে। তৃণমূল এ ধরনের হিংসার ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নাই। তুমি জানো যে বোলপুর, বীরভূমের বোলপুর শহর কেষ্ট মন্ডলের বাড়ি, অনুব্রত মন্ডলের ঘর হিসেবে পরিচিত। সেখানে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার যে পর্ব মিটতেই হিংসার ছবি কিন্তু সামনে এসেছে, অভিযোগ পাল্টা অভিযোগ সামনে এসেছে এবং এই ঘটনায় রীতিমতো কিন্তু একটা উত্তেজনার পরিবেশ, অশান্তর পরিবেশ কিন্তু বোলপুরে। তার কারণ তুমি জানো, চতুর্থ দফা নির্বাচনের দিনই বোলপুরে এক পোলিং এজেন্ট বিজেপির, তাকে মারধর করার অভিযোগ ছিল। তারপরে আবারও বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে আগুনের ঘটনায় রীতিমতো অশান্ত শহর বোলপুর। একদমই মনে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে চতুর্থ দফার ভোট মিটতেই কিন্তু বোলপুর আবারও অশান্ত হয়ে উঠেছে। ধন্যবাদ তোমাকে আপাতত মনা। আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। নির্বাচনের আবহেই কিন্তু একের পর এক অশান্তির খবর আসছে। আমরা বোলপুরের খবর আপনাদের দিচ্ছিলাম। পোলিং এজেন্টের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের বিরুদ্ধে এবার কান কেটে নেওয়ার অভিযোগ কোথায়? না ভগবানপুর বিধানসভা কেন্দ্রে। একদমই মধুবন্তী, যেমনটা জানা যাচ্ছে যে ভগবানপুর বিধানসভার বিজেপি কর্মী সুব্রত বাগের উপরেই হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি সুব্রত বাগের ভাই শুভঙ্কর বাগের হাত পা ভেঙে দেওয়ার অভিযোগও কিন্তু সামনে এসেছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ, বর্তমানে দুই ভাই তমলুকের একটি হাসপাতালে চিকিৎসাধীন। প্রথমেই গোটা বিষয়টি সম্পর্কে জানবো, গোটা ঘটনাটি সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর। ঠিক কি সমীরণ ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? দেখো মধুবন্তী, যেমনটা আমরা জানতে পারছি, গতকাল রাত্রে তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতী এদের বিরুদ্ধে অভিযোগ আনে বিজেপির যে সমস্ত নেতৃত্ব রয়েছে ভগবানপুরে। বিজেপি কর্মী সুব্রত বাগ ও সুব্রত বাগের ভাই শুভঙ্কর বাগের উপর হামলার ঘটনা আছে এবং যেটা হচ্ছে সুব্রত বাগের কান কেটে নেওয়া হয়েছে, এমনটা অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
অপরদিকে কিন্তু যেটা আমরা জানতে পারছি যে এই সুব্রত বাগ এবং শুভঙ্কর বাগ আগে তৃণমূল কংগ্রেস করতেন, পরবর্তী সময়ে তারা বিজেপিতে যোগদান করেন। সেই কারণেই তাদের উপর স্বাভাবিকভাবেই রাগ ছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের। সেই পুরনো রাগের বশবর্তী হয়ে কালকে এমন ঘটনা ঘটিয়েছে বলে বিজেপি নেতৃত্বরা অভিযোগ করছেন। কিন্তু বিজেপি নেতৃত্ব এমনটা অভিযোগ করলেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাইনি। এই মুহূর্তে শুভঙ্কর বাগ এবং সুব্রত বাগ দুজনেই কিন্তু তমলুকে ভর্তি রয়েছে, একটি সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। এবং আমরা যেমনটা জানতে পারছি, প্রথমে এই ঘটনা ঘটার পর যখন স্থানীয় বাসিন্দারা দৌড়ে আসে এবং অন্যান্য বিজেপি কর্মীরা দৌড়ে আসে এই ঘটনার খবর পেয়ে, তারা প্রথমে প্রাথমিকভাবে তাকে ভগবানপুর আমিন হাসপাতালে এই দুই ভাইকে নিয়ে যায়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়, এমনটাই আমরা জানতে পারছি বিজেপি সূত্রে। মধুবন্তী, একটা বিষয় সমীরণ, এই যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং সেই অপরাধেই কান কাটা গেল বিজেপি কর্মী, এই যে একটা অভিযোগ উঠছে সে বিষয়ে বিজেপির পক্ষ থেকে এবং তৃণমূলের পক্ষ থেকে কি বলা হচ্ছে? দেখো, বিজেপির যিনি রয়েছেন কাঁথি সাংগঠনিক জেলার যিনি সহসভাপতি রয়েছেন ভারতীয় জনতা পার্টির স্বপন রায়, তিনি যেমনটা জানাচ্ছেন যে উনি এমনটাই আশঙ্কা করছেন যে উনি আগে ওই দু ভাই তৃণমূল কংগ্রেস করতেন, সেখান থেকে বিজেপিতে যেহেতু যোগদান করেছেন বা বিজেপি করছেন এখন, সেই কারণে পুরনো রাগের বশবর্তী হয়ে এমন ঘটনা ঘটিয়েছে। গতকাল রাত্রে যখন তারা দুই ভাই যখন প্রচার ছেড়ে বাড়ি ফিরছিলেন, তো সেই সময় হঠাৎই আক্রমণ ঘটে। তিনি পাশাপাশি অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেস একটি অবৈধ নির্মাণ করছিল। ওই নির্মাণ কার্যের সাইড দিয়ে যেই সময় আসছিল, ওই সময় আসার সময় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব একজন ওখানে উপস্থিত ছিলেন। পাশাপাশি বিকাশ বাগের অনুগামীরা উপস্থিত, তৃণমূল নেতৃত্ব বিকাশ বাগের অনুগামীরা এখানে উপস্থিত ছিলেন। কিন্তু তৃণমূল নেতৃত্ব বিকাশ বাগ, একদমই পরবর্তী সময়ে আরো আপডেট তোমার কাছ থেকে নেব। আপাতত ধন্যবাদ তোমাকে, কথা বললাম আমাদের প্রতিনিধি সমীরণ সাউয়ের সঙ্গে। অনেকদিন আগে বিজেপিতে চলে এসেছি, প্রায় বছর 27। সেদিন থেকে টিএমসি লোকের টার্গেট গণ্ডগোল করার জন্য বিকাশ ভাইয়ের নেতৃত্বে আগে আমাদেরকে খরচাড়া করে দিয়েছিল। এখন সুযোগ বুঝে গতকাল রাত্রে হঠাৎ করে অ্যাটাক করে আমার কান কেটেছে, আমার ভাইয়ের হাত পা ভেঙে দিয়েছে। আর এবার মধুবন্তী, যে খবরের দিকে নজর রাখবো, ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। নেতাজি ভবন মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করে এক ব্যক্তি, এমনটাই জানা যাচ্ছে প্রাথমিকভাবে। ব্যাহত হয়েছে এই ঘটনার জন্য মেট্রো পরিষেবা, ময়দান থেকে দক্ষিণেশ্বরে পরিষেবা বিঘ্নিত হয়েছে। আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় আরো বিস্তারিত জানাবেন। শাশ্বতী, ঠিক কি হয়েছে, মেট্রো সূত্রে কি খবর? দেখো, 11:40 নাগাদ এক ব্যক্তি নেতাজি ভবন মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করে বলে মেট্রো সূত্রে খবর। সেক্ষেত্রে সেই মুহূর্তে পরিষেবা বন্ধ করে দেওয়া হয় এবং ইতিমধ্যেই বিঘ্নিত হয়েছে মেট্রো পরিষেবা, কারণ কর্মব্যস্ত দিনে একেবারে অফিস টাইমে এই দুর্ঘটনা ঘটার কারণে মেট্রো পরিষেবা বিঘ্নিত এবং ইতিমধ্যে আংশিক পরিষেবা চলছে ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং অপরদিকে মহানায়ক থেকে উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত। সেক্ষেত্রে পরিষেবা স্বাভাবিক হতে আরো বেশ কিছুটা সময় লাগবে এবং সে ব্যক্তিকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে এবং কি অবস্থায় রয়েছে তিনি এখনো পর্যন্ত সেই বিষয়ে মেট্রো রেল কর্তৃপক্ষ কিছুই জানায়নি। সেই অর্থে পরিষেবা সেক্ষেত্রে কতটা স্বাভাবিক হয়েছে কিছু কি জানা যাচ্ছে? দেখো, আংশিক পরিষেবা চালু হলেও সম্পূর্ণ পরিষেবা চালু হতে আরো বেশ কিছুটা সময় লাগবে। সেক্ষেত্রে যাত্রীদের মধ্যে দুর্ভোগ অবশ্যই চোখে পড়ার মতন, কারণ অফিস টাইমে এই ধরনের দুর্ঘটনা ঘটার ফলে কিন্তু যাত্রী পরিষেবায় প্রচুর পরিমাণে এফেক্ট হয় এবং সেক্ষেত্রে ইতিমধ্যে মধ্যখানে পরিষেবা যেহেতু বন্ধ রয়েছে, সে কারণে আপ এবং ডাউনে কিছু সময়ের জন্য আংশিক পরিষেবা চালু রেখে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। আরো বেশ কিছুটা সময় লাগবে, তারপরে কিন্তু সম্পূর্ণ মেট্রো পরিষেবা চালু হবে বলে জানাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ধন্যবাদ শাশ্বতী, কথা বললাম আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, নেতাজি ভবন মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করে এক ব্যক্তি, এমনই জানা গেছে। ব্যাহত মেট্রো পরিষেবা, আর কিছুক্ষণের মধ্যেই সেই পরিষেবা স্বাভাবিক হবে, এমনটাই মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর। অন্যদিকে বসিরহাট, সেখানে অস্ত্রসহ গ্রেফতার 3 জন দুষ্কৃতী। সন্দেশখালীর ত্রিমোহিনী থেকে গ্রেফতার 3 জন।
একেবারে মধুবন্তী, এবং যেমনটা জানা যাচ্ছে সেই তিনজন যে দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের থেকে উদ্ধার করা হয়েছে 4 রাউন্ড গুলি, ভোজালি, লোহার রড। ধৃতদের নাম নূর ইসলাম বিশ্বাস, ওসমান গাজী, হাসানুর গাজী, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বসিরহাটে, তুমি জানো মধুবন্তী, যে বসিরহাটে কিন্তু সেই কেন্দ্রে 1 জুন অর্থাৎ 7ম দফায় ভোট রয়েছে, এবং তার আগেই এবার বসিরহাটে অস্ত্রসহ গ্রেপ্তার 3 দুষ্কৃতী। একদমই নির্বাচনের আবহে অস্ত্র উদ্ধারের ঘটনা অত্যন্ত উল্লেখযোগ্য একটা বিষয়, এবং অস্ত্রসহ এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। 3 দুষ্কৃতী গ্রেফতার, সন্দেশখালীর ত্রিমোহিনী থেকে গ্রেফতার 3 জন। উদ্ধার হয়েছে 4 রাউন্ড গুলি, ভোজালি, লোহার রড। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি জানা যাচ্ছে, কোথা থেকে তাদের গ্রেফতার করা হলো এবং তাদের থেকে কি কি উদ্ধার করা গেছে এখনো পর্যন্ত? দেখুন, যখন কেন্দ্রে অর্থাৎ 4র্থ দফা নির্বাচনের পর অর্থাৎ 5ম দফা নির্বাচন যখন এগোচ্ছে, সেই সময় বড়সড় সাফল্য বসিরহাট পুলিশ জেলা ও এসওজি গ্রুপের। যেটা জানা গেছে, বসিরহাটের ত্রিমোহিনী এলাকায় গতকাল রাত অর্থাৎ সেই রাত্রিবেলায় কিন্তু জড়ো হয়েছিল একদল দুষ্কৃতী, এবং সেখানে ডাকাতি করা, সমাজবিরোধী কাজের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। তখন বসিরহাট পুলিশ জেলার কাছে খবর যায়, সেখানে অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ, তার নেতৃত্বে এসওজি গ্রুপের একদল পুলিশ বাহিনী যায়। ঘটনাস্থল থেকে 5 জন দুষ্কৃতী পালিয়ে যায়। হাতে হাতে 3 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছে উদ্ধার হয়েছে একটি 7mm পিস্তল, 4 রাউন্ড অ্যামুনেশন, বুলেট এবং ভোজালি, লোহার রড সহ একাধিক যে আগ্নেয়াস্ত্র। মূলত অভিযোগ ছিল এই নির্বাচনের মধ্যে পুলিশের কাছে এটা বড়সড় সাফল্য মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে এই 3 দুষ্কৃতীর বাড়িতে কাউর নেওড়ার দিঘির ঘাট, কাউর ত্রিমোহিনী এলাকায়, আবার কাউর বসিরহাটের সংগ্রামপুর এলাকায়, এদের 3 জনকে আজকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। তাদেরকে পুলিশে হেফাজতে নিয়ে আবার তাদের নতুন কোনো চক্রে আছে কিনা এটাও তদন্তকারীরা দেখে নিতে যাচ্ছে। ইতিমধ্যে তাদের কিছু মোবাইল ফোন পাওয়া গেছে, যে মোবাইল ফোনের কল লিস্ট পরীক্ষা করা হচ্ছে। এর সঙ্গে আরো কোনো মাথা অর্থাৎ বড়সড় দুষ্কৃতীদের কোনো মাথা চক্র আছে কিনা সেটাও তদন্তকারীরা দেখে নিতে যাচ্ছে। সব মিলিয়ে নির্বাচনের মধ্যেই এই যে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার, রীতিমতো বসিরহাট পুলিশ জেলা এটা সাফল্য চোখে দেখছে। একদমই। আপাতত ধন্যবাদ তোমায় সঞ্জিত। আমরা কথা বললাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। তার পাশাপাশি আপনাদের শোনাবো বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ, তিনি এই প্রসঙ্গে কি মন্তব্য করেছেন। এদের কাছ থেকে আমরা সার্চ করার পর আমরা যেটা পাই, একটা 7mm হচ্ছে ইম্প্রোভাইজ ফায়ার আর্ম পাই, তার সঙ্গে 4খানা লাইভ বুলেট পাই, সঙ্গে আমরা 2টো বড় ভোজালি পাই, একটা হচ্ছে বড় কুরুল টাইপের একটা জিনিস পাই, সঙ্গে একটা আইফোন পাই, আরও কিছু কিছু আয়রন ইমপ্লিমেন্টস আমরা পাই। ওদের প্রাথমিকভাবে আমরা জিজ্ঞাসা করে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ওরা একটা প্রিপারেশন ফর ড্যাকয়েটি করছিল আর কি, তো একটা মানে ডাকাতি চেষ্টা করার একটা অ্যাটেম্প করছিল। তো সেইটা আমরা ঠিক সময় খবর পেয়ে সেটাকে ফাইল করতে পেরেছি। আমরা ইন্টারোগেশন এখন অবধি যা করেছি এর মধ্যে কোনো রাজনৈতিক কালার এখনও পর্যন্ত আমরা সেইভাবে খুঁজে পাইনি। হাওয়েভার আমাদের যেহেতু কেস একটা মামলা রুজু হয়েছে, সেই জন্য আমরা এদেরকে ফার্দার আরও ইন্টারোগেশন করছি, যদি আরও কোনো তথ্য ওদের কাছ থেকে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আরো বারো। আর এবার মধুবন্তী, আমরা যে খবরের দিকে নজর রাখবো, এবার অনুমতি না নিয়ে স্কুলে কর্মী বৈঠক। অসমের 2 বিজেপি নেতার বিরুদ্ধে এমনটাই অভিযোগ করা হয়েছে। থানায় নথি চুরির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের। সন্দেশখালীর থানায় অভিযোগ বিধায়কের, অর্থাৎ নথি চুরির অভিযোগ প্রধান শিক্ষকের। সন্দেশখালী থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। সঞ্জিত চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। সঞ্জিত, ঠিক কি অভিযোগ? দেখো, তুমি উত্তর 24 পরগনা সন্দেশখালী নিয়ে ইতিমধ্যে তুমি জানো রাজ্য রাজনীতি যেমন উত্তাল হয়েছে, অন্যদিকে বিশেষ সন্দেশখালী এখনো উত্তপ্ত রয়েছে বেশ কিছু জায়গায়। তার মধ্যেই বিশেষ করে 13ই মে যেখানে দেখায় সোমবার দিন আসামের 2 বিজেপি নেতা এবং সেখানে স্থানীয় কিছু বিজেপি নেতাদের নিয়ে স্কুলের অনুমতি না নিয়ে যে হাটগাছি গ্রাম পঞ্চায়েতের যে পূর্ব চুচুড়া প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয়ে কিন্তু তালা খুলে সেখানে বৈঠক করে, এবং এই গোপন বৈঠক ঘণ্টাখানিক চলে। এই খবর যখন স্থানীয়বাসীরা জানতে পারে, স্কুল কর্তৃপক্ষ জানতে পারে, প্রশাসনকে জানালে ঘটনাস্থলে যেমন ওখানকার এখন কমিশনের নজরদারিতে সেখানে ভিডিও ফটোগ্রাফি করা হয়। ইতিমধ্যে ওই স্কুলের প্রধান শিক্ষক, বিশেষ করে তিনি ন্যায় থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি গুরুতর অভিযোগ এনেছেন যে স্কুলের অনুমতি ছাড়া কি করে একটি বিশেষ রাজনৈতিক দল সেখানে একটা গোপন বৈঠক করলেন এবং অনুমতি না নিয়ে, এবং পাশাপাশি আরো গুরুতর অভিযোগ এনেছেন যেখানে স্কুলের নথিপত্র চুরি হয়েছে এবং
কিছু আসবাবপত্র মানে বিশেষ করে কিছু জিনিসও খোয়া গেছে নিয়ে ইতিমধ্যে অভিযোগের তদন্ত শুরু করেছে। এই পুরো বিষয়টা কিন্তু একদিকে যেমন তৃণমূল নেতৃত্ব সোচ্চা রয়েছে, ওখানকার বিধায়ক সুকুমার মাহাতো তিনি বলেছেন এই পুরোটা আমরা তদন্তের দাবি করছি। ইতিমধ্যে আমরা এই নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানিয়ে দিয়েছি কেন কিভাবে সন্দেশখালীকে উত্তপ্ত করার একটা চক্রান্ত চলছে, এমনটাই তিনি বিশেষ করে বিজেপি নেতৃত্বের উপর দায় চাপিয়ে দিয়েছেন। পাশাপাশি বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছেন, অর্থাৎ পাশাপাশি তিনি এই বিষয়ে কোনো মুখ খুলতে চাইনি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে স্কুলের যে চাবি কোথা থেকে আসলো, গেটটা কোথা থেকে খুললো এবং সেখানে ঘন্টাখানিক বৈঠক হলো, বৈঠকে ভিন রাজ্যের নেতারা কিভাবে আসলো, কতক্ষণ ছিল, কারা তাদের মদত দিল এবং স্থানীয় কোনো বিজেপি নেতৃত্বর সঙ্গে যোগ সাজলে এই জিনিসটা হয়েছে এমনটা শাসক দল নেতারা বলছে। সবটা নিয়ে কিন্তু নতুন করে এই সন্দেশখালীতে বিশেষ করে এই হাটগাছিতে পূর্ব চুচুড়া যে স্কুলের বৈঠক নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে ইতিমধ্যে। একদমই অনেকগুলো প্রশ্ন উঠছে, ক্রমশ এটা বোঝা যাবে তদন্ত যত এগোবে। আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো। আর আবারও মধুবন্তী আমরা সেই সন্দেশখালীর দিকেই নজর রাখবো। ভোটের আগে সন্দেশখালীতে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর, হাটগাছের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। 1 জুন ভোট সন্দেশখালীতে এবং তার আগেই এই রুট মার্চ। একদমই 1 জুন ভোট সন্দেশখালীতে, যে সন্দেশখালী 5ই জানুয়ারির পর থেকে কিন্তু প্রায় সবসময় খবরের শিরোনামে থেকেছে। শাহজাহান এবং তার কাজকর্ম সব কিছু নিয়েই যেমন খবর, সন্দেশখালীর কোনায় কোনায় কিন্তু এলাকায় এলাকায় বিভিন্ন সময়ে কিন্তু এমন অনেক কিছু হয়েছে যা বারবারই রাজ্য রাজনীতি তোলপাড় করেছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, যেমনটা জানা যাচ্ছে যে সন্দেশখালীতে কেন্দ্রীয় বাহিনীর এই রুট মার্চ এবং তাদের দেখে কিন্তু স্থানীয়রা বিভিন্ন অভিযোগ করেছেন। ঠিক কি অভিযোগ করেছেন তারা, আর কতটা আশ্বস্ত তারা ভোট নিয়ে? দেখো, ইতিমধ্যে তুমি জানো সন্দেশখালীতে বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ একাধিক বাহিনী এসে গেছে। ইতিমধ্যে সন্দেশখালী এবং নেড়ার থানার পুলিশ কিন্তু যৌথভাবে এই বাহিনীকে সঙ্গে নিয়ে হাটগাছি গ্রাম পঞ্চায়েতের কানমারি সহ একাধিক জায়গায় তারা রুট মার্চ শুরু করেছেন এবং সেই কেন্দ্রীয় বাহিনীকে দেখে রীতিমতো একদিকে পথ চলতি মানুষ, অন্যদিকে গ্রামবাসীরা তারা দাবি করেছেন যে এখানে বিশেষ করে শাসক দলের নেতাদের হুমকিতে তারা কিন্তু দুষ্কৃতীরা তারা যে অভিযোগ করছেন দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এসে তাদের ভয় দেখানো হচ্ছে, তাদের 4 তারিখ অর্থাৎ ফলাফল রেজাল্ট অর্থাৎ লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরে তাদেরকে দেখে নেবে বলে এমনটা হুমকি দিয়েছেন। এই অভিযোগ কিন্তু বিশেষ করে তারা কেন্দ্রীয় বাহিনীকে জানাচ্ছেন এবং পুলিশকেও জানাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ তাদের আশ্বস্ত করছে নির্ভয়ে ভোট দিন এবং সঙ্গে কোনো অসুবিধা হলে তাদের মোবাইল ফোন নাম্বার দেওয়া হচ্ছে এবং ভোট দানে যাতে অসুবিধা না হয় বা কেউ ভয় দেখালে, এলাকায় সন্ত্রাস তৈরি করলে তার সব রকম তারা আশ্বাস দিচ্ছেন, আশ্বস্ত করছেন। ইতিমধ্যে পুরো বিষয়টা সন্দেশখালী নিয়ে তুমি জানো ইতিমধ্যে যে বারবার বলা হচ্ছে বিশেষ করে যে আরো বেশি করে সংখ্যক অর্থাৎ সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে যাতে শেষ দফা নির্বাচন, ইতিমধ্যে 4র্থ দফা নির্বাচন শেষ হয়েছে, 5ম, 6ষ্ঠ এবং 7ম দফা নির্বাচনে আরো রাজ্যে বিপুল পরিমাণে বাহিনী আসছে এবং বাহিনীর সংখ্যা যত সময় যাচ্ছে অর্থাৎ নির্বাচনের যত শেষের দিকে যাচ্ছে বাহিনীর সংখ্যা তত বাড়ছে। ইতিমধ্যে সন্দেশখালীতে কিন্তু আরো বেশি করে সংখ্যক বাহিনী ঢুকছে এবং বোঝাই যাচ্ছে যে ভোটের আগে সন্দেশখালীকে কিন্তু আরো বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে। আপাতত ধন্যবাদ তোমায় সঞ্জিত। আমরা কথা বললাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সন্দেশখালীরই খবর আবার। বিজেপি নেত্রী পিয়ালি দাসের মামলা, গ্রেফতারের বিরুদ্ধে মামলা, হাইকোর্টে মিথ্যে মামলা দায়েরের অভিযোগ রেখা পাত্রের। একেবারেই মধুবন্তী এবং আদালতে নিরাপত্তার আবেদন করেছেন রেখা পাত্র। আমরা দেখেছি যে সন্দেশখালীতে বারংবার সন্দেশখালীর যে ঘটনা তা নিয়ে একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে, ভাইরাল হয়েছে সেই ভিডিও এবং যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি এবং সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এবং এবার পিয়ালি দাসের অর্থাৎ সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাসের মামলা এবং গ্রেফতারির বিরুদ্ধে মামলা হাইকোর্টে, এমনটাই জানা যাচ্ছে। আদালতে নিরাপত্তার আবেদন করেছেন অন্যদিকে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। গ্রেফতারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সন্দেশখালী স্থানীয় বিজেপি নেত্রী পিয়ালি দাস, আমরা জানি। এবং মঙ্গলবারই তাকে 7 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল বসিরহাট আদালত, আর সেই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন মাম্পি স্বয়ং ওরফে পিয়ালি দাস।
আর এবার নজর রাখবো বীরভূমের দিকে। মধুবন্তী, বীরভূমে ভোট মিটতেই অস্ত্র সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী। দেশি বন্দুক ও 2 রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার করা হয়েছে তাকে। নির্বাচনের আবহে কিন্তু বারবারই স্বর্ণালী এইরকম খবর কিন্তু সামনে আসছে, যেখানে অস্ত্র উদ্ধার হচ্ছে বা অস্ত্র সহ দুষ্কৃতীরা তাদেরকে গ্রেফতার করছে পুলিশ। আমরা জানবো বীরভূমে ঠিক কি হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এক তো এখানে অস্ত্র উদ্ধার হয়েছে, গ্রেফতার করা হয়েছে বীরভূমের মারগ্রাম থানার পুলিশ। ধৃতের নাম উৎপল মাল। এই যে উৎপল নাম যাকে ধরা হলো, তার সম্পর্কে কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো মধুবন্তী, এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূমের মারগ্রাম থানার পুলিশ উৎপল মাল তাকেই এই মুহূর্তে দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে যে তিনি তার কাছে এই যে দেশীয় 1 নৌকা উদ্ধার হয়েছে, পাশাপাশি 2 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে, এই বন্দুক বা আগ্নেয়াস্ত্র নিয়ে তার ঠিক কি পরিকল্পনা ছিল এবং তার ব্যাকগ্রাউন্ডে কোন ক্রিমিনাল রেকর্ড রয়েছে কিনা, এই সামগ্রিক বিষয় নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে মারগ্রাম থানার পুলিশ কিন্তু তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে এবং এই উৎপলকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। দেখো অবশ্যই তুমি জানো যে সবেমাত্র মানে সদ্য বীরভূমের 4র্থ দফা লোকসভা যে নির্বাচন সেই পর্ব কিন্তু মিটেছে। তারই মধ্যেই বীরভূমে তুমি একেবারেই বলতে পারো সীমান্তবর্তী জেলার এলাকা মারগ্রাম থানা, সেই মারগ্রাম থানার অন্তর্গত রামপুরহাট থেকে দুনিগ্রাম যে রাস্তা যাচ্ছে সেখানেই ভাবকি বলে একটি মোড়। গতকাল রাত্রে যখন মারগ্রাম থানার কর্তব্যরত অফিসাররা টহল দিচ্ছিলেন তখন একজন সন্দেহভাজন ব্যক্তিকে সেখানে ঘোরাফেরা করতে দেখা যায় এবং তারপরেই পুলিশ যেটা জানাচ্ছে যে তাদের কাছে স্পেসিফিক কিন্তু সোর্স মারফত খবর ছিল যে একজন ব্যক্তি কোনো রকম নাশকতামূলক একটা ঘটনা ঘটাতে চলেছে। তারপরে সেই ব্যক্তিকে সেখানে আটক করা হয়। আটক করে পুলিশ যখন তাকে ঘিরে দেয় জিজ্ঞাসাবাদ করতে সার্চ করতেই তার কাছ থেকে এই দেশীয় অত্যাধুনিক একটি 1 নলা বন্দুক, 2 রাউন্ড কার্তুজ তার কাছ থেকে উদ্ধার হয়েছে। দেখো যেটা জানা যাচ্ছে যে গ্রেফতার করা হয়েছে তার নাম উৎপল মাল, মারগ্রাম থানা এলাকাতেই তার বাড়ি। ইতিমধ্যেই পুলিশ তাকে এদিন রামপুরহাট যে মহকুমা আদালতে তোলা হবে, তারপরে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই দেখো নিঃসন্দেহে বলা যেতে পারে যে ভোট পর্ব মুহূর্তেই বীরভূম কেষ্টমণ্ডলের জেলা হিসেবে পরিচিত, ঘর হিসেবে পরিচিত, সেখানে আগ্নেয়াস্ত্র উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য। স্বাভাবিকভাবে একদমই সেটা বড় সাফল্য সেটা বলা যেতে পারে। মধুবন্তী, ধন্যবাদ মনা। কথা বললাম আমাদের প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে। বীরভূমে ভোট মিটতে অস্ত্র সহ গ্রেফতার এক দুষ্কৃতী, দেশি বন্দুক ও 2 রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার। শ্রীরামপুরে ভোটের প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং অমিত শাহর আজকে যে কর্মসূচি রয়েছে সেখানে শুরুতেই তিনি সভা করতে চলেছেন শ্রীরামপুরে এবং দলীয় প্রার্থী কবির শঙ্কর বসুর হয়ে আজকে তিনি প্রচার করবেন এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই তিনি শুরু করে দিয়েছেন সভা। কি বলছেন শুনবো। और शहीद सुखदेव थापर का जन्म जयंती है। मैं ये दोनों को भी प्रणाम करता हूं। भाइयों बहनों, आने वाले चुनाव में आप सभी एक वोट डालने वाले हैं। भैया सेट करके बैठ जाइए, आप लोग मीडिया वाले कैमरा सेट करके बैठ जाओ जरा, मैं यही रहने वाला हूं, बैठ जाओ जरा। अरे हो गया भाई, चलो बोलो भारत माता की। भाइयों बहनों, आने वाले चुनाव में श्रीरामपुर की जनता ने, बंगाल की जनता ने लोकसभा चुनाव के लिए वोट देना है, मगर जब आप वोट देने जाओ तब एक बात याद रखना, किसके बीच में लड़ाई है। एक और परिवारवादी पार्टियां है। वो अखंड भारत वाले भाई साहब आप आगे आ जाओ, बाद में मैं लेकर जाऊंगा, अभी बैठ जाओ, बाद में मैं ले लूंगा तेरे हाथ से, बैठ जाओ। भाइयों बहनों, किसके हाथ बीच में लड़ाई है। एक और ये परिवारवादी पार्टियां हैं जिसमें ममता बनर्जी अपने भतीजे को सीएम बनाना चाहती है, शरद पवार अपनी बेटी को मुख्यमंत्री बनाना चाहते हैं, उद्धव ठाकरे अपने बेटे को सीएम बनाना चाहते हैं, स्टालिन अपने बेटे को मुख्यमंत्री बनाना चाहते हैं और
सोनिया गांधी राहुल बाबा को पीएम बनाना चाहती है, पीएम। और दूसरी ओर कौन है? दूसरी ओर गरीब चाय वाले के घर पे जन्मे हुए इस देश के महान नेता नरेंद्र मोदी है, नरेंद्र मोदी। ये दोनों के बीच में श्रीरामपुर वालों आपको तय करना है ये देश किसको देना है। एक और 12 लाख करोड़ के घपले घोटाले भ्रष्टाचार करने वाला ये इंडी अलायंस है, और दूसरी ओर सीएम और पीएम रहते हुए 23 साल तक जिस पर 25 पैसे का भी आरोप नहीं लगा, ऐसे नरेंद्र मोदी। एक और थोड़ी गर्मी बढ़ते ही छुट्टी मनाने जाने वाले राहुल बाबा है, थाईलैंड जाते हैं, बैंकॉक जाते हैं, और दूसरी ओर 23 साल तक दीपावली के दिन भी सेना के जवान के साथ मिठाई खाने वाला नरेंद्र मोदी है, नरेंद्र मोदी। भाइयों बहनों, कबीर शंकर बोस को उसके नाम के सामने जो कमल का निशान है, वो पवित्र पद्म फूल पर जब आप वोट दोगे, इनको दिया हुआ एक एक वोट नरेंद्र मोदी जी को प्रधानमंत्री बनाने वाला है। भाइयों बहनों, आप तय करो कि आपको खुद को करोड़पति बनाने वाले इंडी अलायंस चाहिए या 3 करोड़ लखपति दीदी बनाने वाला नरेंद्र मोदी चाहिए। आपको ये इंडी अलायंस की चाइनीज गारंटी चाहिए या मोदी जी के कॉन्क्रीट वादे चाहिए। बंगाल वालों, आपको तय करना है, आपको घुसपैठिए चाहिए या सीए से हमारे शरणार्थी भाइयों को नागरिकता देने वाला नरेंद्र मोदी चाहिए। आपको वोट फॉर जिहाद चाहिए या वोट फॉर विकास चाहिए। भाइयों बहनों, मैं आपको गारंटी देता हूं, श्रीरामपुर में कबीर बोस को जिता दीजिए, बंगाल में एक भी घुसपैठिया छोड़िए, परिंदा भी पैर न मार पाए, ऐसा बंगाल हम बनाएंगे। हम इस सिंडिकेट को खत्म कर देंगे, ये माफिया को खत्म करेंगे और कट मनी को भी समाप्त करने का काम नरेंद्र मोदी सरकार करेगी, नरेंद्र मोदी। भाइयों बहनों, बंगाल वाले भाइयों बहनों, श्रीरामपुर के भाइयों, मुझे बताओ, ये राम मंदिर बनना चाहिए था या नहीं बनना चाहिए था? अरे रोड तक जोर से बोलो, बनना चाहिए था या नहीं बनना चाहिए था? 70 साल तक कांग्रेस, तृणमूल कांग्रेस, कम्युनिस्ट सभी लोग राम मंदिर को अटका कर रखे, लटका कर रखे, भटका कर रखे। बंगाल वालों ने 18 सीटें दे दी, मोदी जी दूसरी बार प्रधानमंत्री बने। एक 5 ही साल में मोदी जी ने केस भी जीता, भूमि पूजन भी किया और 22 जनवरी को प्राण प्रतिष्ठा कर कर जय श्री राम। और ये क्या कर रहे थे? ममता दीदी मुल्ला मौलवियों को साथ में रहकर यहां सद्भावना यात्रा निकाल रही थी। राहुल बाबा भी नहीं गए, सोनिया गांधी भी नहीं गई, खड़गे भी नहीं गए, अभिषेक बैनर्जी भी नहीं। मैं पूछना चाहता हूं श्रीरामपुर वालों, आपको मालूम है ये लोग प्राण प्रतिष्ठा महोत्सव में क्यों नहीं गए? मालूम है आपको? मालूम है? नहीं मालूम है ना? मैं बताता हूं। वो अपनी वोट बैंक से डरते हैं, वोट बैंक से।
उनकी वोट बैंक कौन है मालूम है? कौन है? अरे भाई ठीक से नहीं बता रहे हो, मैं बता देता हूं। उनकी वोट बैंक श्रीरामपुर वालों आप नहीं हो, एक घुसपैठी है उनकी वोट बैंक है, घुसपैठी है इनकी वोट। भाइयों बहनों मुझे बताओ, ये घुसपैठियों के डर से जो राम लल्ला के प्राण प्रतिष्ठा महोत्सव में न जाए उनको वोट दे सकते हैं क्या? जोर से बोलो, दे सकते हैं क्या? भाइयों बहनों, ये लोग इनकी देश की परंपरा से नहीं जुड़े। आज मुझे बताओ श्रीरामपुर वालों, 370 धारा कश्मीर से हटानी चाहिए थी या नहीं हटानी चाहिए थी? ये कश्मीर जो है हमारा है या नहीं है? जोर से बोलो, है या नहीं है? ममता दीदी कहती है, कांग्रेस कहती है, सिंडिकेट कहती है धारा 370 न हटाई। मैंने पूछा पार्लियामेंट में क्यों न हटाए, तो उन्होंने कहा खून की नदियां बह जाएगी। भाइयों बहनों, ये नरेंद्र मोदी का शासन है, नरेंद्र मोदी का। 5 साल हो गए, खून की नदियां छोड़ो, किसी की कंकर चलाने की हिम्मत नहीं है, कंकर चलाने। नरेंद्र मोदी जी ने धारा 370 हटाकर पूरे कश्मीर को हमेशा के लिए भारत के साथ जोड़ दिया। भाइयों बहनों, जब इंडिया अलायंस का शासन था, हमारे कश्मीर में हड़तालें पड़ती थी। आज मोदी जी का प्रभाव देखिए, कश्मीर के भारत के हिस्से में हड़ताल नहीं होती है, पाक ऑक्यूपाई कश्मीर में हड़ताल होती है। पाक ऑक्यूपाई, पहले नारे आजादी के यहां लगते थे, यहां पर आजादी के नारे लगते थे कश्मीर में, अब पाक ऑक्यूपाई कश्मीर में आजादी के नारे लगते। पहले यहां पत्थरबाजी होती थी, आज वहां पत्थरबाजी होती है। और भाइयों बहनों, 2 करोड़ 11 लाख टूरिस्टों ने यहां कश्मीर जाकर एक नया रिकॉर्ड बनाया और पाक ऑक्यूपाई कश्मीर ने आटे के भाव ने रिकॉर्ड बना दिया है। आटे के भाव ने। मुझे बताओ श्रीरामपुर वालों, ये पाक ऑक्यूपाई कश्मीर भारत का है या नहीं है? जोर से बोलो, है या नहीं है? ये मणिशंकर अय्यर, एक फारूक अब्दुल्ला हमें डराते हैं, देश को डराने का काम कर रहे हैं कि एटम बम है पाकिस्तान के पास, पाक ऑक्यूपाई कश्मीर की बात न करो। मैं आज श्रीरामपुर की धरती पर कहकर जाता हूं, राहुल बाबा आपको डरना है तो डरिए, ममता दीदी आपको डरना है तो डरिए। ये पाक ऑक्यूपाई कश्मीर भारत का है और हम उसको लेकर रहेंगे। भाइयों बहनों, बांग्लादेश से जो हिंदू, बौद्ध, सिख, जैन शरणार्थी आए हैं, उसको नागरिकता देनी चाहिए या नहीं देनी चाहिए? अरे जोर से बोलो, देनी चाहिए या नहीं देनी चाहिए? ये ममता दीदी विरोध करती, उनको घुसपैठिए पसंद है, रेड कारपेट बिठाती है, रोहिंग्या को नागरिकता देती है, मगर हिंदू, बौद्ध, सिख, जैन उनको नहीं देती। मैं आज कहकर जाता हूं ममता दीदी को, आप और आपका भतीजा जितना जोर है इतना लगा दो, हम एक एक शरणार्थी को नागरिकता देकर भारत का नागरिक बनाएंगे। हमारे सत्यजीत रे बहुत बड़े कलाकार थे, फिल्म कलाकार थे। उन्होंने एक मूवी बनाया, हीरक राजार देसे।
बड़ा प्रसिद्ध मूवी था, मगर जब ममता जी का शासन आया तब सत्यजीत दा नहीं थे, वरना वो हीरक राजा देसरे इसकी जगह हीरक रानी नाम का मूवी बनाते। भाइयों बहनों, ये ममता बनर्जी हीरक रानी है। हिंसा, भ्रष्टाचार, तुष्टीकरण, जो बंगाल वंदे मातरम बनाया, जिस बंगाल ने जनगण मन दिया, जिस बंगाल ने आजादी के आंदोलन में प्रमुख भूमिका निभाई, वो बंगाल से राष्ट्रभक्ति को खत्म करने का काम कम्युनिस्ट और तृणमूल कांग्रेस ने किया है। भाइयों बहनों, गरीबों, पिछड़ों और आदिवासियों का हक मारकर घुसपैठियों को देने का काम किया है और सिंडिकेट के साथ अपने माफिया क्षेत्र बनाया है। भाइयों बहनों, गत विधानसभा चुनाव में चुनाव के बाद 53 लोगों को मार दिया था। ये हमारा कबीर शंकर बोझ है ना। कबीर आगे आओ जरा, मैं सारे केस देखता हूं। एक कबीर शंकर बोझ ममता की हिंसा के भोग के एक एक परिवार को खुद के पैसे से सुप्रीम कोर्ट तक न्याय दिलाने का काम हमारा कबीर शंकर कर रहा है। और इसीलिए भारतीय जनता पार्टी ने इस युवा प्रत्याशी को टिकट दिया है। भाइयों बहनों, मुझे बताओ, श्रीरामपुर वालों, हिंसा के शिकार, अत्याचार के शिकार, संदेश खाली के बलात्कारों के शिकार माताओं बहनों को न्याय दिलाने वाले कबीर को एमपी बनाएंगे या नहीं बनाओगे? जोर से बोलो, बनाओगे या नहीं बनाओगे? भाइयों बहनों, ये मां, माटी और मानुष, इसके नारे के साथ ये ममता दीदी सत्ता में आई थी, मगर मां, माटी, मानुष का नारा तो गुम हो गया। मुल्ला, मदरसा और माफिया का नारा आज बंगाल में जमीन पर उतर गया। मुझे बताओ भाइयों बहनों, इमाम को, मुल्लाओं को बंगाल की तिजोरी से तनख्वाह देनी चाहिए क्या? अरे जोर से बोलो, देनी चाहिए। हाई कोर्ट ने ना बोल दिया, ममता दीदी ने वक्फ बोर्ड से देने का काम किया। पूरे देश में रोहिंग्या घुसते हैं, ममता दीदी नहीं रोकती। राम मंदिर का विरोध करती है, दुर्गा विसर्जन के परमिशन नहीं देती है, और रमजान में मुस्लिम कर्मचारियों को छुट्टी देती है। ममता दीदी, हमें इसकी तो तकलीफ नहीं है, 2 छुट्टी आप, मगर हमारे दुर्गा पूजन में क्यों नहीं देती हो? इसका जवाब तो हम चाहते हैं आपसे। ऐसा भेदभाव क्यों है? भाइयों बहनों, दीदी खुद संविधान की धज्जियां उड़ाते हैं और यहां दीदी के नुमाइंदे कल्याण बनर्जी उपराष्ट्रपति संवैधानिक पद का मखौल उड़ाने का काम करे। अरे कल्याण बनर्जी, शर्म करो, शर्म करो। आप सांसद हो, श्रीरामपुर के प्रतिनिधि हो, उपराष्ट्रपति का मखौल उड़ाते हो। भाइयों बहनों, मोदी जी ने पीएम किसान सम्मान निधि बनाया, हर किसान को 6,000 रुपया देती। ममता दीदी ये आप तक पहुंचने नहीं देती, वो सिर्फ 2,000 देती। पूरे देश में हर गरीब को 5 लाख तक का स्वास्थ्य का पूरा खर्चा मुफ्त में हो रहा है। बंगाल में भी होना चाहिए या नहीं होना चाहिए? जोर से बोलो, होना चाहिए या नहीं होना चाहिए? ये ममता दीदी इसको रोक कर रखी है। कबीर को नरेंद्र मोदी, हमारे श्रीरामपुर में जल भरता है, अंडरपास भर जाते हैं, ड्रेनेज रिपेयर नहीं होती है, मगर दीदी के लोग
लूट करने में, भ्रष्टाचार करने में व्यस्त है। भाइयों बहनों, श्रीरामपुर वालों, मुझे बताओ, आप किसी ने कभी 50 करोड़ रुपया एक साथ देखा है क्या? अरे जोर से बोलो भाई, देखा है? वो पेड़ के नीचे बैठे किसी ने देखा है भाई? ये पार्थो चैटर्जी के घर से 50 करोड़ रुपया मिलिया। बोले 50 करोड़ किसका है? किसका है? ममता का नहीं है, श्रीरामपुर के युवाओं से घूस लेकर ये 50 करोड़ उठाया। और जब अरेस्ट करते, पकड़ते, ममता दीदी कहती है ईडी का दुरुपयोग होता है। ममता दीदी, सुन कर रखो, जो भ्रष्टाचार करेगा वो जेल जाएगा, आप नहीं रोक सकती। मोदी जी ने इस देश की जनता को वादा किया है, ये 12 लाख करोड़ के घपले, घोटाले, भ्रष्टाचार करे, उनको चुन चुन कर जेल में भेजने का काम नरेंद्र मोदी, चाहे वो गाय तस्करी का हो, चाहे घुसपैठ का हो, चाहे कोयला तस्करी का हो, चाहे खनन तस्करी का हो, कोई नहीं बचेगा ममता दीदी, कोई नहीं बचेगा। कितना भी बड़ा आदमी है वो नहीं बचेगा। आप अपने पल्लू में भी छुपा लोगी ना, तो हम वहां से भी पकड़कर जेल में डालेंगे। भाइयों बहनों, मोदी जी ने श्रीरामपुर के विकास के लिए 2900 करोड़, 2900 किलोमीटर ग्रामीण विकास रोड बनाया, 80,000 लोगों को घर दिया, 8 लाख लोगों को गैस का सिलेंडर दिया, मनरेगा में 12 लाख लोगों को रोजगारी दी, वाराणसी, रांची, कलकत्ता 6 लेन एक्सप्रेसवे शुरू किया, संतरागाछी रेलवे स्टेशन क्रॉसिंग पर अंडरपास, उलूबेरिया रेलवे स्टेशन क्रॉसिंग पर अंडरपास, दिल्ली से हावड़ा हाई स्पीड बुलेट ट्रेन का कॉरिडोर और 2 वंदे भारत ट्रेन हावड़ा से जलपाईगुड़ी और हावड़ा से जगन्नाथपुरी की शुरू करने का काम नरेंद्र मोदी जी ने किया। बक्सरा और शिवपुरा में रेलवे क्रॉसिंग, बकलैंड ब्रिज के स्थान पर नया ब्रिज, हावड़ा मैदान से सॉल्ट लेक तक ईस्ट वेस्ट मेट्रो नई बनाने का काम, संतरागाछी रेलवे स्टेशन पर 3 ट्रैक डालना और हावड़ा रेलवे संग्रहालय का निर्माण। भाइयों बहनों, नरेंद्र मोदी जी ने हर गरीब को, अरे जोर से बोलो, दबाओगे? मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाओगे? 30 पार कराओगे और देश में 400 पार कराएंगे? तो मेरे साथ दोनों हाथ उठाइए, उठाइए दोनों हाथ, विजय के संकल्प की मुट्ठी भींचकर प्रभु श्री राम का जयकारा लगाइए। बोले जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम। শ্রীরামপুরের প্রচারে গিয়ে অমিত শাহ কি বললেন, কি বার্তা দিলেন আপনাদের সামনে তুলে ধরলাম। আর এবার যে খবরে নজর রাখবো, রাজ্যপালের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ আর এক মহিলার। একেবারে মধুবন্দী এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, দিল্লির হোটেলে দুর্ব্যবহারের অভিযোগ তার। সোশ্যাল মিডিয়ায় অভিযোগ সাগরিকা ঘোষের। এর আগে সিভি আনন্দ বোস রাজ্যপাল, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, যিনি করেছিলেন, সবটাই আপনাদের সামনে তুলে ধরেছি। এবার রাজ্যপালের বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ।
রাজ্যপালের বিরুদ্ধে এবার দ্বিতীয় অভিযোগ, বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। আপনারা জানেন ইতিমধ্যে রাজভবনের এক কর্মী তিনি অভিযোগ করেছিলেন সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। এবার দিল্লির হোটেলে দুর্ব্যবহার এমনটাই অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সাগরিকা ঘোষ। সোশ্যাল মিডিয়ায় সাগরিকা ঘোষের অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে, এটি দ্বিতীয় অভিযোগ। সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন সাগরিকা ঘোষ। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ টেলিফোন লাইনে রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। দেবজ্যোতি, সাগরিকা ঘোষ কি অভিযোগ আনলেন? দেখো, বিতর্ক কিন্তু কোনো মতেই রাজ্যপালের পিছু ছাড়ছে না। এই নিয়ে তার বিরুদ্ধে দুটি শ্লীলতাহানির অভিযোগ হলো। গত কয়েক মাস আগে দিল্লিতে একটি যে পশ্চিমবঙ্গে যে দূতাবাস রয়েছে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেশ কয়েকটি প্রতিনিধি দলও তারা কিন্তু নির্বাচন কমিশনে গেছিলেন এবং সে বঙ্গভবনে একজন নৃত্যশিল্পীর বিরুদ্ধেও কিন্তু শ্লীলতাহানির একটি ঘটনা ঘটিয়েছিলেন রাজ্যপাল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে রাজ্যপাল এই নিয়ে দুটি শ্লীলতাহানির ঘটনার সঙ্গে যুক্ত। রাজভবনের যেভাবে অস্থায়ী কর্মীর সঙ্গে তিনি অভব্য ব্যবহার করেছেন। একদমই দেবজ্যোতি, আমরা শুনে নেব সাগরিকা ঘোষ ঠিক কি অভিযোগ করেছেন। Shocking and horrifying details are emerging about alleged sexual harassment committed by the West Bengal Governor C.V. Ananda Bose. Already one young woman, an employee at the Raj Bhavan, has leveled sexual assault charges against the governor. Now another woman, an Odissi dancer, has also said that she suffered sexual abuse at the hands of the Bengal Governor C.V. Ananda Bose. This woman, a dancer, went to the governor to ask about performances abroad. She then received plane tickets and a hotel booking in Delhi. She received plane tickets to Delhi and a hotel booking in Delhi. She alleges that the governor, who was then staying at the Bongo Bhavan in New Delhi, visited her at her hotel in Delhi on the 5th and 6th of January 2023 and sexually abused her. The Kolkata police has now রাজ্যপালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। এই খবর সংক্রান্ত আরো তথ্য নিয়ে আসবো আগামী সময়। আরো আজকের মতো এ পর্যন্ত। দেখে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।